এরা কিন্তু এক একজন এক এক, এবং কেউ কাউকে কোনোদিন চিনতো না, ওখানে গিয়ে চোখাচোখি দেখার মধ্যে একসাথে কাজ করার মধ্যে তারা এক জায়গায় এসছেন, মিলিত হয়েছেন। এবং এই তিনটি ছেলের সাথে কথা বলে দেখেছি যে একটা কাজ করার জন্য একটা এরকম একটা ক্রাইসিসে তাদের যে ভিতর থেকে একটা সাংঘাতিক প্রণোদনা, এটি কিন্তু বাঙালির সবচেয়ে ইতিবাচক দিক। ওখানে আমি সারা রাত ছিলাম তো, মানে ওখানে আমার এমন অনেক লোকের সাথে দেখা হয়েছে যারা রানা প্লাজায় কাজ করেছিল স্বেচ্ছাসেবী হিসেবে, এবং তারা এই ঘটনা দেখে তাদেরকে কোনো না কোনো ভাবে কাজে হয়তো লাগতে পারে এই চিন্তা করে রাতের বেলায় গাজীপুর থেকে এসেছে, সাভার থেকে অনেকে চলে এসেছে, রংপুর থেকে পর্যন্ত লোক আসছে। একটা ভিন্নতর জায়গায় এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করতে চাই। এগুলো আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে এসে তারপরে আপনার সাথে কথা বলছি। আরো কথা বলবো অতিথির সাথে, নিচ্ছে কি বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। ইকবাল ভাই, জিয়াদের উদ্ধার তৎপরতা নিয়ে কিছু বলছিলেন। প্রথমত আমরা একটি সক্ষমতা অর্জন করার প্রয়াসটা এখন পর্যন্ত নেইনি, সেটা হচ্ছে নগর দুর্ঘটনাজনিত আরবান ডিজাস্টার রেসপন্স ইফেক্টিভ টিম ম্যানেজমেন্ট। পৃথিবীর যে কোনো জায়গায় এই ধরনের ক্রাইসিস হলে দেখবেন দেয়ার আর কল সিসিসিসি, অর্থাৎ ক্রাইসিস কমান্ড কন্ট্রোল সেন্টার। এটা অটোমেটিক্যালি তৈরি হয়। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে, তারা অন্যরা একটা ব্যুরো রয়েছে। আমাদের এই ধরনের ক্রাইসিস আমরা বারংবার চোখে দেখেছি, রানা প্লাজার সময়, তার আগেও ফিনিক্স থেকে শুরু করা অনেকগুলি দুর্ঘটনায়। প্রতিবারই আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি, প্রতিবারই আমরা আশা করেছি, যেহেতু ঢাকা অত্যন্ত ভূমিকম্প প্রবণ একটি শহর এবং খুব ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়া, তার মানে ভূমিকম্প ইমিনেন্ট হবেই। এইরকম একটা পর্যায়ে আমরা এই ডিজাস্টার ম্যানেজমেন্টে, নগর ডিজাস্টার ম্যানেজমেন্টে, আরবান ডিজাস্টার রেসপন্সে এতটা উইকনেস আরেকবার প্রমাণ করলো এই জিয়াদের ঘটনা। পুরো ঘটনাটার মধ্যে যে বিশৃঙ্খলতা, পুরো ঘটনার মধ্যে যে প্রহসন এবং প্রতারণামূলক বক্তব্য প্রদান, পুরো ঘটনার মধ্যে জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণের কাছ থেকে অযাচিত তাদের তৎপরতাকে প্রতিহত করা, কোনোটাতেই আপনি কোনো ধরনের শৃঙ্খলা, কোনো ধরনের কার্যকর কমান্ড আপনি কিন্তু দেখতে পারেননি। পুলিশ দমকল বাহিনীর মধ্যে সামঞ্জস্যতা ছিল না। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, যখন জিয়াদকে উদ্ধার করা হয় তার 5 ঘন্টা আগে ওইখানে যে মেডিকেল টিম ছিল তারাও ওইখান থেকে চলে গেল। তৎক্ষণাৎ যে তাকে চেক করবে সেরকম ব্যবস্থা ছিল না। সে মৃত ছিল, জীবিত ছিল, আমার জানার দরকার নেই। কিন্তু এই যে পুরো প্রসেসটা, এটা রানা প্লাজার পরে আরেকবার আমাদেরকে দেখতে হবে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। রানা প্লাজার পরে সমস্ত দেশ, সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, বিদেশের অনেক কনসার্ন বন্ধুরা সবাই মিলে কিন্তু এই জায়গায় জোর দিচ্ছিল যে আমাদের এই নগর দুর্ঘটনার ব্যবস্থাপনাটাকে একটি রেসপন্সিভ, প্রপার রেসপন্সিভ জায়গায় নিতে হবে। তিনটার সময় আসলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন বললেন এটা একটা গুজব হতে পারে এবং আমরা আসলে নিশ্চিত না সেখানে আছেন কিনা, এরপর আমরা দেখেছিলাম যে পাইপের মধ্যে যে অক্সিজেন দেওয়া হচ্ছিল নিরবচ্ছিন্ন, সেটিও সরিয়ে ফেলা হয়েছিল। আমি আপনাকে এই জায়গাটাই বলছি যে এই যে রেসপন্স করা, কমান্ড তৈরি করা এবং জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ত বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা, কারণ আমরা রানা প্লাজায় দেখেছি আসল উদ্ধার অভিযানের একটা সার্টেন জায়গায় গিয়ে সিভিল ডিফেন্সের পাবলিকরাও আর যেতে পারে না, তখন ওই সাধারণ মানুষ বিপুল বিক্রমে এগিয়ে গিয়েছে, নিজের জীবন দান করেছে। এরকমের একটা পর্যায়ে এখানেও অনেকে এসছে, শুধু রংপুর থেকে পর্যন্ত লোক এসছে যে তারা নিজে কিছুটা করতে চায়, প্রয়োজনে তারা নামতে, জীবন দিতে আগ্রহী, এরকম লোক ওখানে। আমরা বশিরকে দেখেছিলাম, বশির নামে একজন, সে পাইপের ভিতরে নামতে চেয়েছে, বুকের মধ্যে দাগও ছিল, সে ট্রাই করেছে। এই পুরো জায়গায় আমরা দৃঢ়তার সঙ্গে 3টা দাবি সবসময় করেছিলাম, আরেকবার আপনাদের মাধ্যমে করতে চাই আজকে। একটু হচ্ছে এই সমস্ত ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আমরা প্রতারণা জিয়াদের বাবা করেনি যে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রতারণা করেছে প্রশাসন, যে বলেছে দুধ দিয়েছি, পানি দিয়েছি, খাবার দিয়েছি, অক্সিজেন দিয়েছি, পরে বলে এখানে কোনো মানুষই নাই। কার সাথে প্রতারণা করলেন? সমস্ত জাতি তাকিয়ে রয়েছে তার সাথে। এবং সেই কারণে আমরা বলছি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে, এ ধরনের ঘটনায় পুনরাবৃত্তি হবে না এবং আমরা একটা পরিচালিত জায়গায় যেতে পারবো। 2, অবশ্যই সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের একটা সময় নির্ভর কর্মসূচি তৈরি করতে হবে, যাতে করে আমরা সত্যিকার অর্থে একটি আরবান ডিজাস্টার রেসপন্সিভ অ্যাকশন প্ল্যানে কার্যকর ভূমিকা রাখতে পারি। কারণ কখন কি হবে ইউ নেভার নো। এর পাশাপাশি সিভিল ডিফেন্স কর্মসূচির পাশাপাশি জনসম্পৃক্ততার কার্যক্রম নিশ্চিত করার সক্ষমতা এবং এর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এরকম একটা ঘটনা হলে যারা সাহায্য করতে চায় তাদেরকে যেমন নিশ্চিত করা দরকার, তাদের অংশগ্রহণ, পাশাপাশি অনেক ভিক্টিমের আত্মস্বজন থাকে, তাদেরকে কমফোর্ট করতে হয়, সাইকোলজিক্যালি তাদেরকে হেল্প করতে হয়।
কোনো ব্যবস্থাপনা থাকে না, কারা কারা ওইখানে মারা গেছেন সেই লিস্ট পর্যন্ত করার কোনো শৃঙ্খলিত ব্যবস্থাপনা থাকে না, সেটি নিশ্চিত করতে হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্বের ব্যাপার হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নগর দুর্যোগ মোকাবেলায় বিষয়টিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত করতে হবে। এখনও যদি উন্নীত না করি, সামনের ডিজাস্টারগুলিতে এক জিয়াদ নয় অসংখ্য জিয়াদের জন্ম নিতে পারে। সেই কারণে এই বিষয়গুলো আমাদের দেখা দরকার। তার পাশাপাশি আমি আরেকটি ঘটনা আগেরটার সাথে সম্পর্কিত করে বলে রাখতে চাই। এই দেশ কেন জানি ধীরে ধীরে সমস্ত কিছু প্রধানমন্ত্রী নির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, এটি একটি ভয়ানক পরিণতিতে ঠেলে দিচ্ছে আমাদেরকে। প্রধানমন্ত্রী ফিলোসফিক্যাল গাইড, উনি নির্দেশনা দিবেন, পলিসি দেবেন, সবাই মিলে আমরা পর্যন্ত যারা রাষ্ট্রযন্ত্রের বাইরে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে সেই অনুযায়ী দেশকে একটা সুশৃঙ্খল জায়গায় নিয়ে যাওয়া। এবং সেই জায়গায় যখন আমরা না নিতে পারি, তখন আমাদের একটা খোলা মাঠ, ধানমন্ডির মাঠ, সেই মাঠটি যেই পরিবার তার সর্বোচ্চ দিয়েছে, জীবন দান করেছে, এবং তাদের শেষ যে জমি বাবার দেওয়া ওই 32 নম্বরের জমি এবং টুঙ্গিপাড়ার জমি লিখে দিয়েছে জনগণকে, সেই পরিবারের একটি সন্তানের নামে একটি ক্লাব পুরো মাঠটি দখল করেছে এবং এখন তারা উৎসব করছে। একটি সন্তানও আশেপাশের ওইখানে খেলার জন্য ঢুকতে পারে না। এইরকম পরিস্থিতিতে আবারও আমরা প্রধানমন্ত্রীর মুখোমুখি বসে রয়েছি। রাষ্ট্রের যন্ত্রগুলো, সিটি কর্পোরেশন, পুলিশ, কেউই এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না। এইভাবে করে যদি চলতে থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে একটি অসম্ভব অসহনীয় পর্যায়ে চলে যাবে রাষ্ট্র ব্যবস্থা। দাদার কাছে যদি একটু যাই, দাদা বলছিলেন যে আমাদের হয়তো দমকল বাহিনী আমিও দেখেছি যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু সঠিক যেই প্রক্রিয়াটি দরকার ছিল, যে যন্ত্রটি দরকার ছিল, সেটি হয়তো ছিল না। বাংলাদেশে দমকল বাহিনীর অনেক ইতিবাচক দিক আছে, শেষ মুহূর্তে তাদেরকে একটা গ্লানি বহন করতে হচ্ছে এই জায়গাটিতে। আমার এটি শুধুমাত্র কোঅর্ডিনেশনের অভাবে। কারণ আপনি একটা সার্টেন ক্যামেরা দিয়ে দেখেছেন শোলা আছে, ইঁদুর আছে, ওই টিকটিকি আছে, কিন্তু এর নিচে যে পানি আছে বা পানির নিচেও যে আরো কিছু থাকতে পারে, এই এফোর্টটি তারা মনে হয় প্রপারলি নেননি, যে কারণে আজকে তাদেরকে এত কিছুর পর দমকল বাহিনী আমাদের অনেক ইতিবাচক কাজ করে, অনেক রিস্ক নিয়ে তারা কাজ করে। এবং তারা কিন্তু আপনি যদি দেখেন, তারা কিন্তু এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই রেসপন্ড করেছে, এসেছে, নানা এফোর্ট দিয়েছে, কিন্তু হয়তো তাদের এফোর্টটি কাজে লাগেনি। আজকে এই 3 ছেলেকে আমরা ভোরের কাগজের পক্ষ থেকে সম্বর্ধনাও দিয়েছি বিকেলে আমাদের অফিসে। তাদের একটি দাবি হচ্ছে যে এই যে সাধারণ মানুষ যে উৎসাহ উদ্দীপনাগুলো নিয়ে, ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে কাজে আসতে চায়, আগ্রহ যাদের ভিতরে, যাদের এই কিছু দুর্যোগে পাশে দাঁড়ানোর আগ্রহ আছে, তাদের একটা ব্যবস্থাপনা যাতে থাকে কোনোভাবে। এবং আমি মনে করি একসময় এটা তো আমাদের এখানে ছিল, সিভিল ডিফেন্স বলতে ফায়ার ব্রিগেডের পাশাপাশি যে নাগরিক দিক থেকেও একটা পার্টিসিপেশনের দিক ছিল, কিন্তু এটার একটা সমন্বয়হীনতা আমরা বারবার লক্ষ্য করছি। আমরা মনে হয় পরে একটা উদ্যোগ দেখেছিলাম যে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সিভিল সার্ভিস পাবলিক তৈরি করার কথা, 16,000-এর পরে সেটি আর বৃদ্ধি করা সম্ভব হয় নাই। সেই কারণে বারবার সেই 16,000 কি তৈরি হয়েছে? আমরা রানা প্লাজা হয়ে গেছে অনেকদিন, আমরা ভুলে গেছি এই ছেলেগুলো। এবং এর মধ্যে একটা ছেলে রাহুল, চট্টগ্রামের ছেলে, সে বারবার বলছিল যে হয়তো আমরা একটি কূপ থেকে একটা ছেলেকে মৃত উদ্ধার করতে পেরেছি, কিন্তু বাংলাদেশে কি এটাই একমাত্র খোলা কূপ? অসংখ্য খোলা ম্যানহোল বিভিন্ন জায়গায় এই মৃত্যু ফাঁদগুলো কোনো না কোনো হয়তো জিয়াদের জন্য অপেক্ষা করছে, আবার কোনো না কোনো জিয়াদকে মরতে হবে এটাতে পড়ে। এই যে জায়গাটিতে ঘটনা ঘটছিল, চারপাশে ঘিরে সবাই দাঁড়িয়ে ছিল, কিন্তু নাকি আছে তার ঠিক 10 গজ দূরেই আরেকটা কূপ আমি এরকম দেখেছি রাতের বেলা। এবং ওখানে দেখেন ওদের অভিজ্ঞতাগুলো আজকে শোনার আমার সুযোগ হয়েছিল, যে ওরা নিজেরাও এমন মানুষের হুড়োহুড়ি, এত কোঅর্ডিনেশনের অভাব, নিজেরাও এর মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। এবং একজন বলেছে আমাকে আরেকজন পিছন থেকে ধরে রাখো। কিন্তু দাদা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো অস্ত্র কিনছি, বিভিন্ন ধরনের প্রযুক্তি কিনছি, আমরা সেনাবাহিনীকে উন্নত করছি, নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনছি, কিন্তু আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যারা আসলে ক্রাইসিস ম্যানেজমেন্ট করে থাকে আমাদের দুর্যোগগুলো, তাদের জন্য আমাদের ইকুইপমেন্টের এত অভাব কেন? আমরা পিনাকশার সময় দেখেছি, আমরা রানাপ্লাজার সময় দেখেছি, দেখে আসছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো বলে একটা জিনিস আছে, ওর তো কোনো অস্তিত্ব, ওটা কই, জিনিসটা কই? আর সবচেয়ে বড় কথা, মন্ত্রণালয় আছে, প্লাস ব্যুরো আছে, রেলের বিষয় এটি, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে থাকার দরকার ছিল, এবং রেলের কাছে তো থাকার হিসাব থাকার কথা যে এই পাইপটি আসলে কত গভীর,